আমন্ত্রণ স্বপ্নধারা নিউজের এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে হঠাৎ করে যখন বিএনপি এই সরকারের নিরপেক্ষতা নিয়ে, বিশেষ করে নির্বাচনের সময় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, তখনই হঠাৎ করে রাজনীতির মাঠ কিন্তু এই বিষয়টি নিয়ে বেশ উত্তপ্ত হয়ে গেছে। এবং এই বিষয়টি নিয়ে বিএনপি এবং সরকার ঘনিষ্ঠ শিক্ষার্থীর যারা আছেন তারা মোটামুটি মুখোমুখি একটা অবস্থানে চলে গেছেন, উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। সেরকম আজকে সেই সঙ্গে আরেকটি ঘটনা ঘটেছে। আজকে নির্বাচন কমিশনে একটি অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে নির্বাচন সংস্কার যে কমিশনটি আছে তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ঠিক 1 বছরের মধ্যে, বা যে শিডিউল টাইম আছে নির্বাচনে, 1 বছরের মধ্যে নির্বাচন দাবি করছে অনেকেই, সেই নির্বাচনটি করা সম্ভব হবে না। তিনি বলেছেন এই সংস্কার কমিশনে অনেকগুলো প্রস্তাবনার সঙ্গে তারা একমত নন, যেগুলো আসলে বাস্তবায়ন করা সম্ভব নয়। এমন একটা পরিস্থিতিতে নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের বিষয়বস্তু আমরা দিয়েছি নির্বাচন কেন্দ্রিক রাজনীতি। দুজন আলোচক আছেন আমাদের সঙ্গে, একটু পরিচয় হয়নি। আমার সঙ্গে আছেন নাজিমউদ্দিন আলম, তিনি কার্যনির্বাহী কমিটির সদস্য বিএনপি, এবং আমার সঙ্গে আছেন সাংবাদিক লেখক কলামিস্ট মুস্তফা কামাল, তিনি বাংলা ভিশনের ডেপুটি হেড অফ নিউজ। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নাজিমউদ্দিন আলম, আপনাকে দিয়ে শুরু করি, যেহেতু বিএনপির অনেকগুলো বিষয় আছে। একটু যদি শিক্ষার্থীদের দল নিয়েই শুরু করি। যখন নির্বাচন নিয়ে এত কথা হচ্ছে, নির্বাচন নিয়ে বিএনপি তাড়াহুড়া করছে, বা 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে নির্বাচনের কথা বলছে, হঠাৎ করে বিএনপি নতুন শিক্ষার্থীদের, বিশেষ করে সরকার ঘনিষ্ঠ শিক্ষার্থীদের এই রাজনৈতিক দল গঠন নিয়ে এতটা উদ্বিগ্ন হয়ে পড়ছে কেন? কারণ তাদের উদ্যোগটা নিয়ে আসলে বিএনপির আপত্তি কেন? আসলে ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমার সাথে সহ আলোচক যিনি আছেন বাংলা ভিশনের সিনিয়র সাংবাদিক মুস্তফা কামাল ভাই, এবং যারা আমাদের আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসলে উৎকণ্ঠাটা অন্য জায়গায়, বা আশঙ্কাটা অন্য জায়গায়, যে বিএনপি আমরা মনে করছি যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, যে দাবিটা আমরা অনেক আগে থেকে আমরা করে আসছি, এবং দীর্ঘদিন এটা আন্দোলন করেছি আমরা। আমাদের অনেক আপনার ত্যাগ স্বীকার করতে হয়েছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। 3টা নির্বাচন সম্পন্ন করলো, এটা জাতি সবাই জানে। 2014 সাল, 2018 সাল দিনের পর রাতে সম্পন্ন করলো। 24 সাল তো একতরফা নির্বাচন করলো, এবং একতরফা নির্বাচন করে প্রায় 16 বছর রাম রাজত্ব কায়েম করলো, লুটপাটের রাজত্ব কায়েম করলো, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করলো, এবং আমাদের নেতা কর্মীদের উপরে গুম খুন, আপনার মিথ্যা মামলা, হয়রানি, যে অনেক কিছু আমরা অতিক্রম করে এসেছি। আমাদের পার্টির প্রধান, পার্টি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে, ফরমাইশি রায় দিয়ে তাকে যে হয়রানি করা হলো, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য হাজার হাজার নেতাকর্মী, এবং জুলাই আগস্টেও আমাদের আন্দোলনে প্রায় 500 নেতাকর্মী আত্মাহুতি দিয়েছে। সুতরাং আমরা আসলে আন্দোলনটা করেছিলাম জনগণের মালিকানা ফিরে পাবার জন্য, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। আওয়ামী লীগ আসলে এই জায়গাটা নষ্ট করে দিয়েছে এবং গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, যেটা আওয়ামী লীগ এর আগে তার পিতার আমলেও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, বাকশাল কায়েম করেছিল। তাদের ওটা হলো যে একমাত্র তারাই দেশ স্বাধীন করছে, তারাই এই দেশের মালিক, তারাই জনগণের দেশের মালিক না। ফলে এখন আমরা যেহেতু একটা জুলাই আগস্টে যে একটা মানে আন্দোলনের ঢেউ উঠলো, সেটা একটা আমাদের জন্য একটা বিরাট পজিটিভ সাইন। ছাত্ররা কোঠাবিরোধী আন্দোলন করলো, তাদের যৌক্তিক দাবি, এই দাবিটা আমরাও সমর্থন করলাম। পরবর্তীতে তাদের উপরে যখন আওয়ামী লীগ হেলমেট বাহিনী দিয়ে এবং পুলিশ পেটোয়া বাহিনী দিয়ে তাদের উপর হামলা করলো, আহত করলো, নিহত করলো, এবং এক পর্যায়ে ছাত্ররা ঘুরে দাঁড়ালো, এটা অবশ্যই ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে ছাত্ররা। ছাত্ররা কিন্তু প্রথমে তাদের নিজস্ব ন্যায্য দাবি নিয়ে আসছিল মাঠে, আর আমরা কিন্তু আগে থেকেই এক দফা আন্দোলন, এবং যারা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ছিল, আরও জামাত, হেফাজত, তারপরে মনে করে বামপন্থী, মান্না ভাইয়ের পার্টি, জুনায়েদ সাকি, অন্যান্য রাজনৈতিক দল, সাইফুল ভাই, তারা কিন্তু সবাই আপনার এই একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এবং ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছে। তো এক দফা দাবিটা যখন আমরা আগে থেকেই করে আসছিলাম, তারপরে এক পর্যায়ে যখন ছাত্রদের উপরে আওয়ামী লীগ পৈশাচিকভাবে নির্যাতন করলো, হামলা করলো,
রাতের অন্ধকারে মেয়েদের উপরে হামলা করলো নির্মমভাবে, অমানবিকভাবে, সেই আওয়ামী লীগের ফ্রাঙ্কলিন স্টাইলে, তখন তারা এক দফায় আসলো, যেটা আমাদের দাবি ছিল। এই দাবিটা তখন এক হয়ে গেল, ফলে এটা মানুষের ভিতরেও ক্ষোভ ছিল, তখন একটা বিস্ফোরণ ঘটলো এবং এটা সম্মিলিত একটা প্রয়াস ছিল, একটা গণ অভ্যুত্থান। এবং দেশের মানুষ, আবার বৃদ্ধ বনিতা সবাই বাড়ি থেকে, ঘর থেকে বেরিয়ে আসলো, শিশু, এখনকার যদি মহিলা। পরিস্থিতি আচ্ছা, এখন এই জিনিসটা আমরা এখন চাচ্ছি যে একটা সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হলে একটা নিরপেক্ষ সরকার লাগবে। তো এখন যেহেতু রাজনৈতিক দল, আমরা স্বাগত জানাই, যে কোনো রাজনৈতিক দলই গঠন করতে পারে, ছাত্ররাও তারা চিন্তা করতে পারে একটা রাজনৈতিক দল গঠন করবে। আমরা তো মোস্ট ওয়েলকাম। আমার নেতা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তিনিও বলেছেন যে আমরা স্বাগত জানাই। কিন্তু বিষয়টা হলো, এখানে যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি দলটা হয় এবং তাদেরকে যদি সহায়তা করে, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আর নিরপেক্ষ থাকলো না। তো নিরপেক্ষ নির্বাচন তো আমরা আশা করি, এই জন্যই তো আমরা আন্দোলন করেছি এত বছর, 17টি বছর। তো এই জন্য আপনার এখানে আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ যাতে না হয়। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, আমরা তার কাছে অনেক প্রত্যাশা, জনগণের অনেক প্রত্যাশা যে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। কারণ একটা টেকসই গণতন্ত্র যদি হয়, গণতন্ত্র মুখে অনেকে গণতন্ত্র বলে, গণতন্ত্রটা আমার টেকসই হতে হবে। টেকসই গণতন্ত্রটা হলে পরে সেখানে আপনার বিদেশিরাও আমাদেরকে গুরুত্ব দিবে। আপনি দেখেন যে এর আগে যে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে আওয়ামী লীগ, প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে যারা সরকার গঠন করেছে, এই জন্য কিন্তু প্রতিবেশী রাষ্ট্র তাদের উপরে যা কিছু চাপিয়ে দিয়েছে, সবকিছুই বরণ করেছে। আপনি আওয়ামী লীগকে বলছিলেন যে আওয়ামী লীগের দোষগুলো বলছিলেন, সেটাই আমি বলছি। গণতন্ত্র কিন্তু আপনার এটা টেকসই গণতন্ত্র হতে হবে। এখানে আমি জানি জনগণের নির্বাচিত ভোটে নির্বাচিত সরকার কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল এবং শক্তিশালী রাষ্ট্র হয়। আপনি যখন এই কথাটা বলছেন, যে যখন এই দাবিটা তুলছেন যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বা এই সরকারকে নিরপেক্ষ থাকতে হবে, তখন কিন্তু শিক্ষার্থীরা আবার বলছেন যে আপনাদের কথার মধ্যে আওয়ামী লীগের কথার সুর পাওয়া যাচ্ছে। না, এখানে আওয়ামী লীগের সুরের কোনো ব্যাপার না, এটা আওয়ামী লীগের সুর কেন হবে? তারা অভিযোগ, আওয়ামী লীগের সাথে তো আমাদের বিরাট দীর্ঘদিনের লড়াই, আওয়ামী লীগের সাথে তো আমাদের কোনো সময় মিল হতে পারে না এবং মিল হবেও না। এটা সুর বললেই তো হবে না। এটা আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা ধারণা করেছি, এর আগেও আমরা দেখেছি যে একটা কিংস পার্টি করার অপচেষ্টা হয়েছিল 111-এর সময়। তো 111-এর সময় কিংস পার্টি করে আপনার ওটা কিন্তু টিকে নাই এবং এটা কিন্তু ভবিষ্যৎ ভালো হয় নাই। তো আবারও যাতে এই ধরনের কোনো কিংস পার্টি যাতে তৈরি না হয়, এটাই আমাদের জনগণের প্রত্যাশা। কিংস পার্টি হলে তো নিরপেক্ষ থাকলো না। তো আমি মনে করি যে আমাদের শ্রদ্ধেয়, আমাদের সকলের গ্রহণযোগ্য, বিশ্ববরেণ্য প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, অবশ্যই উনি অত্যন্ত দায়িত্বশীল। উনি একটা জনগণের প্রত্যাশা অনুযায়ী উনি সুষ্ঠু একটা নির্বাচন দিবেন, এটাই আমরা আশা করব। শিক্ষার্থীরা দল করলে এটা কিংস পার্টি হবে আপনি বলছেন? শিক্ষার্থীরা যদি আপনার গিয়া, যেহেতু ছাত্রদের প্রতিনিধি 3 জন মন্ত্রণালয়ে আছে, তাই না, 3 জন তো আছে, তো তারা পদত্যাগ করে আসবে, এসে যদি রাজনৈতিক দল করে কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমি সেটা বলছি যে গভর্নমেন্ট থেকে বেরোয় আসতে হবে। আচ্ছা, ঠিক আছে। রাজনীতি করার অধিকার অবশ্যই সবার আছে। আবার আসবো আপনার কাছে। আমি একটু মোস্তফা কামাল আপনার কাছে আসতে চাই। এই যে নির্বাচন নিয়ে যখন আলোচনা হচ্ছে, যে যত দ্রুত নির্বাচন বিএনপির দাবি আসছে, এই সময় হঠাৎ করে সরকারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা কিংবা এই যে শিক্ষার্থীদের রাজনৈতিক দল করা নিয়ে প্রশ্ন তোলা, এটি কি আসলে বিএনপি আসলে সরকার নিরপেক্ষতা নিয়ে উদ্বিগ্ন, নাকি একটা রাজনৈতিক কৌশল আপনি দেখছেন, বা কেন হঠাৎ করে এই প্রশ্নটা সামনে নিয়ে আসছে? ধন্যবাদ আপনাকে। খুব যৌক্তিক বিষয় সামনে এনেছেন, একদম টাটকা তাজা একটা বিষয়, পথে ঘাটে খুব আলোচিত। একই সাথে ধন্যবাদ আমার সহ আলোচক নাজিমউদ্দিন আলম ভাইকে। যত না তিনি বিএনপি নেতা, আমার কাছে তার চেয়ে বেশি 90-এর তারকা হিসাবে। তারাও একসময় 90-এর গণ আন্দোলনের তারকা, এখন যেমন আমরা 24-এর কিছু তারকার সাথে পরিচিত। শুধু নাজিমউদ্দিন আলম বললেই চলতো, বাদ বাকি আর কিছু বলতে হতো না। ডাকসু নেতা কিনা বা ডাকসুর কোন পদ, সর্বদলীয় ছাত্র ঐক্যের কোন পর্যায়ে আছেন, নামেই যথেষ্ট ছিল। এখন যেমন কয়েকজনকে আমরা নাম শুনলেই বুঝে ফেলি ওনারাকে। দেখুন, বিএনপির যে উদ্বেগের কথাটা আপনি বলছেন, নিরপেক্ষতা নিয়ে তারা এখনও শালীন পর্যায়ে আছে, ঠিক প্রশ্ন তোলেনি, অনেকটা আহ্বানের মতো জানাচ্ছে। বলছে যে যদি নিরপেক্ষতা হারায় সরকার, এরকম একটা ঝুঁকি তারা দেখছে। আবার সেটা যৌক্তিক কারণেই, যেহেতু 3 জন উপদেষ্টা সরকারে আছেন। আবার আজকে কিন্তু আরেকজন উপদেষ্টা পরিষ্কার করেছেন বিষয়টা। তিনি বলেছেন যদি তারা রাজনৈতিক দলই করবে অথবা নির্বাচনই করবে, সেক্ষেত্রে তারা যেন পদত্যাগ করে। অর্থাৎ বিষয়টা কিন্তু আলোচনার মধ্যেই আছে।
কিন্তু গত কয়েকদিন কথার যে স্টাইল, যে বডি ল্যাঙ্গুয়েজ কারো কারো, সংশয়টা কিন্তু ওখানে। বিষয়টা খুব জটিল নয়, সিম্পল। তারা একটা দল করতেই পারেন, আবার একটা দল করলে সেটা বিএনপির আদর্শের সাথে, বিএনপির সৌন্দর্যের সাথে অত্যন্ত মানানসই। কারণ বিএনপির অন্যতম সৌন্দর্য হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। আবার আমাদের যে সংস্কার কয়েকটা প্রস্তাব আসছে, ওখানে বহুত্ববাদের একটা কথা আছে, অর্থাৎ সাবলীল একটা বিষয়। তো এখন বিএনপি যেই উদ্বেগটা, যেসব কারণে, প্রত্যেকটা কারণে যৌক্তিক এবং তাদের তিক্ত অভিজ্ঞতা আছে এই বিষয়ে। প্রথমত, ছাত্রদের প্রতি তাদের একটা সন্দেহ আছে, এটা পরিষ্কার। যে তারা রাজনৈতিক দল করছে সেটা খুব ব্যতিক্রম কিছু নয়, করতেই পারে এরকম একটা প্রেক্ষাপট বদলের পরে। যদিও 90-এর প্রেক্ষাপট আর 24-এর প্রেক্ষাপটে ভিন্নতা আছে। নাজিমউদ্দিন আলম ভাইরা কিন্তু আরেকটা দল করার দরকার মনে করেননি, কারণ তারা একটা দলে ছিলেনই, ছাত্র দলে ছিলেন, অথবা হাবিব ভাইরা ছাত্রলীগে ছিলেন, অথবা শফি আহমেদরা জাসদে ছিলেন, তাদের আরেকটা দল করার প্রয়োজন পড়েনি। কিন্তু এবারের প্রেক্ষিতে একটু ভিন্ন। তো ছাত্ররা কিন্তু বিএনপির বিপক্ষে নয়, তারা এক পর্যায়ে বলছে যে তাদের আন্দোলনের বিএনপির চেয়ে বেশি ভূমিকা, কি কারণে? বেগম খালেদা জিয়াকে মুক্ত করার পেছনে। তাহলে উদ্দেশ্য কিন্তু কাছাকাছি, লক্ষ্যর মধ্যে হয়তো একটু ভিন্নতা আছে। তো আন্দোলনের এটাই হচ্ছে ইতিহাস। বিজয়ী হলে ক্রেডিট নেওয়ার অনেক পক্ষ থাকে, আবার এই ক্রেডিট দেয়াই বাঞ্ছনীয়। কিন্তু পরাজিত হলে কি হতো? পরাজিত হলে ওই ছাত্রদের অনেকেই কিন্তু এখন জীবিত নাও থাকতে পারত। নাজিমউদ্দিন আলম ভাইরাও হয়তো বা কারাগারে এই বাকি দিনগুলো কাটানো লাগতো। শুধু কারাগারে কাটানোই নয়, তাদের কারো কারোর মধ্যে এই আতঙ্কও ছিল যে কারাগারেও হত্যা করে ফেলা হয় কিনা। শেষ দিকে আওয়ামী লীগের আচার আচরণ, মন মর্জি অনেকটা ওই কিসিমের ছিল। তো কিন্তু গত কয়েকদিন যে এই ভাষায় তারা কথা বলছেন, ছাত্ররা যেমন বিএনপির মধ্যে আওয়ামী লীগের বৈশিষ্ট্য দেখছে, বিএনপি তো একইভাবে দেখতে পারে ছাত্ররা যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে ওখানে আওয়ামী লীগের বৈশিষ্ট্য পাওয়া যায়। তো তারা আওয়ামী লীগ বলে না, আমি আওয়ামী লীগ বলছি, তারা ফ্যাসিস্ট শব্দটা উচ্চারণ করে। তো এটা কাঙ্ক্ষিত ছিল না। আবার তারা উভয়েই কিন্তু উভয়কে আবার স্মরণ করিয়ে দিচ্ছে যে তাদের মধ্যে যেন কোনো অনৈক্য না হয়, অর্থাৎ সতর্ক দুই পক্ষই আছে। তো এরকম একটা পর্যায়ে খুব বিরোধ বাঁধবে সেটা মনে হয় না শেষ পর্যন্ত। একটি সংগঠন হলেও বিরোধ বাঁধবে, এটা আমার গণমাধ্যমের একজন কর্মী হিসাবে আমার যে অভিজ্ঞতা, তাতে মনে হয় না শেষ পর্যন্ত বিরোধ বাঁধবে বা সংঘাত হবে। কিন্তু এর মধ্যে টুকটাক কিছু ঘটনা কিন্তু ঘটছে, কোথাও কোথাও বিএনপির সাথে তাদের সংঘর্ষ হচ্ছে। আবার ছাত্রদের যে ইমেজটা 5 আগস্ট বা তারপরেও কয়েক মাস ছিল, এই মুহূর্তে কিন্তু ওই রকম নেই। তাদের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন অভিযোগ উঠছে, বিতর্কিত ভূমিকা তাদেরও দেখা যাচ্ছে কোথাও কোথাও। গোটা পরিস্থিতিটা কারোর জন্যই কিন্তু শুভ নয়। আবার প্রধান উপদেষ্টা বারবার কিন্তু ঐক্যের তাগিদ দিচ্ছেন, তার প্রতিটি বক্তব্যে থাকে ঐক্যের ডাক। আবার যেটা দিয়ে আপনি শুরু করেছেন যে সংস্কার যদি বেশি হয়ে যায়, অথবা যে প্রস্তাবনা এসেছে নির্বাচন কমিশনের, এতে ক্ষমতা খর্ব হয়ে যায়, ওনার হুবহু বাক্যটা এটা না আসবে, এটা নিয়ে কথা বলবো। তো এরকম একটা অবস্থায় যেহেতু নির্বাচনী ট্রেন্ডটা অলরেডি ছেড়ে দিয়েছে, তো দুটা দলের কাছে আবেদন থাকবে বা মানুষও কিন্তু আশা করে, মানুষ তো নির্বাচন, নাজিমউদ্দিন আলমরা অথবা বিএনপি নির্বাচন চায় ক্ষমতায় যাওয়ার জন্য। ছাত্রদেরও এরকম একটা আশা এর মধ্যে প্রকাশ হয়ে গেছে। কিন্তু মানুষের কিন্তু এরকম, সাধারণ মানুষের বা আমাদের কিন্তু ওই রকম আকাঙ্ক্ষা অথবা ইচ্ছা নেই। সাধারণ মানুষ 5 বছরের মধ্যে একদিনের জন্য ছোট্ট একটু গণতন্ত্র চায়। তাদের গণতন্ত্রটা মূলত কয়েক মিনিটের, একটা ভোট দিতে পারা। তো ওই পাড়াটার পথেও যেন বিএনপি অথবা ছাত্রদের ভূমিকা ব্যাঘাত না ঘটায়, এটা দুদিকের কিন্তু সতর্ক থাকার বিষয় আছে। একইভাবে তাতে শুধু নির্বাচনে গোলমাল হবে শুধু তা নয়, যার যার অস্তিত্ব কিন্তু আঘাত পড়তে পারে, তাদের মধ্যে বিরোধ কেউ কামনা করে না। এই বিষয়টা নিয়ে আমি একটু নাজিমউদ্দিন আলম আপনার কাছে আসতে চাই। আজকেও এই বিষয়টি নিয়ে আইন উপদেষ্টা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, এবং তিনি বলেছেন যে বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের অথবা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়, তিনি এটি বলছেন। এবং মোস্তফা কামাল সাহেব তিনি বলছিলেন আসলে ঐক্যটা যেন অনৈক্যের রূপ না নেয়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই যে সরকার গঠন হলো, অন্তর্বর্তীকালের সরকার গঠন হলো অভ্যুত্থানের পরে, এই সরকারের প্রতি বিএনপির যে সহযোগিতা কিংবা যে সাপোর্টটা ছিল, একটা ঐক্য ছিল, এখন কি, বা প্রায় 6 মাসের কাছে চলে এসছে, এখন কি সেই ঐক্যটা সেই রকমই আছে, বা সেই সহযোগিতার মনোভাব কি দুপক্ষেরই একই রকম আছে? না, আমরা এই সরকারকে এখনও আমরা সহযোগিতা করতে চাই, বরাবরই আমরা সহযোগিতা করতে চাই এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে।
আমাদের অনৈক্য হওয়া উচিত না আমি মনে করি। দীর্ঘদিনের একটা আন্দোলনের ফলে যে আমরা একটা কাঙ্ক্ষিত বিজয় আমরা পেয়েছি, মাফিয়া সরকার এই ভোট ডাকাত ভোট চোরকে আমরা বিদায় করতে পেরেছি সম্মিলিতভাবে সবাই। সবাই যেন সবার প্রতি একটা সম্মান রেখে কথাবার্তা বলা হয়। কিছু কথাবার্তা আসছে, তো এগুলো আমি মনে করি আমরা বিএনপি আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা অবশ্যই দায়িত্বশীলভাবেই বক্তব্য রেখে আসছেন, যাতে আর ছাত্রদেরও উচিত যে আমাদের এত বড় একটা রাজনৈতিক দল তাদের বয়স অনুযায়ী তারপরে সব দিক থেকেই চিন্তা ভাবনা করে আমাদের নেতৃবৃন্দের সম্পর্কে বা আমাদের পার্টির মহাসচিব সম্পর্কে একটু কথাবার্তা বলা, একটু চিন্তা ভাবনা করে বলা উচিত আমি মনে করি। তাহলে আমাদের জন্য সবার জন্য ভালো হবে। তবে আমরা এটা যেখানে আমরা শঙ্কা দেখছি, আমরা সবাইকে নিয়ে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা কোনো রাজনৈতিক দলকে আমরা অত বিচলিত না। যে কোনো রাজনৈতিক দল হতে পারে বা ছাত্ররা রাজনৈতিক দল করতে পারে। আমাদের সংকটটা অন্য জায়গায়, যে এই সরকার যেন ব্যর্থ না হয়, এই আমাদের ইউনূস স্যার যাতে সফল হতে পারে সেই জন্য দেখেন 6 মাসে দেখেন বিভিন্ন সেক্টরে ইউনূস স্যার যেমন একজন সফল ব্যক্তি, মন্ত্রিপরিষদে আরও অনেকেই আছে যারা আপনার বিভিন্ন জায়গায় তাদের সফলতা আমরা লক্ষ্য করছি না। তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে খুব একটা যে ভালো কিছু সাফল্য বয়ে আনছে এটাও মনে হচ্ছে না। তো ফলে আমরা একটু শঙ্কিত যে ধরেন বাজারের ঊর্ধ্বগতি, মানুষজনও খুব আস্তে আস্তে ক্ষোভ সৃষ্টি হচ্ছে, জনমনে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এই জন্য চাচ্ছি যে আসলে একটা সুষ্ঠু নির্বাচনটা যদি না হয়, যদি বাই চান্স এখানে যদি কোনো রকম একটু ভুল বোঝাবুঝি হয়, বা আপনি জানেন যে পতিত সরকার যারা, তাদের অনেক লুটপাটের অর্থ রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে। তো এই সমস্ত লুটপাটের টাকা তারা বিভিন্নভাবে টাকা পয়সা সেগুলো আমাদের দেশের ভিতরে অভ্যন্তরে একটা বাজে একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। ইতিমধ্যে কিছু কিছু ঘটনা তারা ঘটাবার চেষ্টা করেছে। বাইরে থেকেও প্রতিবেশী রাষ্ট্র বিভিন্নভাবে তারা একটা ষড়যন্ত্র কিন্তু এই সরকারকে ব্যর্থ করার জন্য বা একটা বাজে একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিন্তু অপচেষ্টায় লিপ্ত আছে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা যারা আন্দোলনে ছিলাম, ছাত্র, বৈষম্যবিরোধী ছাত্ররা, তারপরে আমাদের রাজনৈতিক দল, সকলেই কিন্তু আমাদের ঐক্য থাকা উচিত, যাতে করে ঐক্য বিনষ্ট না হয়। এই জন্য প্রত্যেকটা যার অবস্থান থেকে দায়িত্বশীল বক্তব্য রাখা উচিত, যাতে করে আমাদের ভিতরে অনৈক্যের সৃষ্টি না হয়। আমরা চাচ্ছি একটা নির্বাচনটা কেন সুষ্ঠু নির্বাচনটা না হলে তো আপনি গণতন্ত্র বিকশিত হবে না। আর গণতন্ত্র যদি বিকশিত না হয়, আপনার দেশি বিনিয়োগ হবে না, বেকারত্ব বাড়ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আপনার মানুষ আস্থা পাচ্ছে না। আজকে কোন দিকে যায়? বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই বিষয়ে বলেছেন যে শিল্প কারখানা অনেক বন্ধ হচ্ছে ঠিকই, কিন্তু রপ্তানি বাড়ছে। না, আমি বলছি কি যে দেশীয় বিনিয়োগকারীরা এবং বিদেশি বিনিয়োগকারীরা খুব শঙ্কিত। তারা আস্থা পাচ্ছে না যে কোন দিকে যায়, কি অবস্থা। আবার এদিকে বাকবিতণ্ডা, পরিস্থিতি কিন্তু ঘোলাটে হচ্ছে। এদিকে নির্বাচিত সরকার আসলে তার রাস্তা ফিরে পাবে। এই নির্বাচিত সরকার হলে পরে দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ তারা অবশ্যই আসবে এবং দেশ আরো সচলভাবে, আরো রাষ্ট্রীয় কাঠামো আরো মজবুত হবে এবং মানুষের আস্থা ফিরে আসবে, জনগণের আস্থা ফিরে আসবে। সব সমস্যার সমাধান তাহলে নির্বাচন। প্রশাসনও দেখেন সে কি, প্রশাসনও দেখেন আপনার যে আইন শৃঙ্খলা কেন অবনতি, কেন চিন্তাই বাড়ছে, প্রশাসনের কনফিডেন্স পাচ্ছে না, কোন দিকে যাবে। তো যখন একটা নির্বাচিত সরকার থাকবে, গণতান্ত্রিক সরকার থাকবে, তখন প্রশাসন কনফিডেন্সলি কাজ করবে। আর দুজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ রাশেদ, আমি ঠাকুরগাঁ থেকে বলতেছিলাম। জি রাশেদ সাহেব বলেন। আমার প্রশ্ন হচ্ছে, ছাত্ররা যে নাগরিক কমিটি গঠন করছিল, এই ওরা তো বলছিল এটা নাগরিক কমিটি হবে, এটা তো রাজনৈতিক দল হবে না। তো ওরা আজকে রাজনৈতিক দল করার জন্য পাগল কেন? ওরা কি অর্থ লোভে পড়ে গেছে? আর ওরা আন্দোলন কি শুধু ওরাই করছিল না আমরাও গেছিলাম? ওদের তো কারো কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে আমাদের কোনো ছোট ভাইয়ের হাত গেছে, কোনো ছোট ভাইয়ের পা গেছে, কিন্তু ওরা তো এখন টাকা লুট করে ব্যস্ত। সারজি সাহেব, নাহিদ যে কথা বলতেছে, আর আপনার হাসনাত সাহেব, ওদের কথা শুনলে মনে করলে ওরা বড় রাজনীতিবিদ। মির্জা ফখরুলের কাছে শিশু বাচ্চা। জি ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পারছি। আরেকজন আছে। হ্যালো হ্যালো হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি আব্দুল ওয়াহাব মন্ডল, নাটোর থেকে বলছিলাম। জি ওয়াহাব ভাই বলেন। আমার প্রশ্ন
বিএনপির নেতার কাছে যে ওনারা এখনই হাট ঘাট বিভিন্ন জায়গায় ওনারা চাঁদাবাজি করতেছেন, তো ওনারা যদি আবার ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট চরিত্রের অধিকারী হবে কিনা, এইটা আমি জানতে চাই। আচ্ছা, একজন দর্শক আছে, দর্শক ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে প্রস্তুতি করুন। খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি খসরু সাহেব বলেন। আমার প্রশ্ন হলো, আমরা সুস্থ অবাধ এবং নির্বাচন কেন্দ্রিক একটা নির্বাচন চাই। সেক্ষেত্রে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি কেন এত তাড়াহুড়া করছেন এবং কেন তারা এই নির্বাচনকে এত প্রশ্নবোধক করছেন, এই বিষয়টিকে আমি জানতে চাই। জি, ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি একটু মোস্তফা কামাল আপনাকে শুরু করবো। সেটা ঠাকুরগাঁ থেকে রাজশাহী সাহেব ফোন করেছেন। উনি যেটি বলেছেন যে এখন ছাত্র নেতারা যে ভাষায় কথা বলছে সেটি নিয়ে তিনি আপত্তি করেছেন যে তারা এই ভাষায় কথা বলতে পারে কিনা। জি, আমি একসাথে তিনজন দর্শকের জবাব দিয়ে ফেলি। জি। তিনজনে অত্যন্ত উত্তম দর্শক এবং রাজনৈতিক খোঁজখবর রাখেন এবং জানেন, তাদের উপলব্ধিও চমৎকার। প্রশ্নের বদলে তারা মূলত কিছু অভিযোগ করেছেন এবং প্রত্যেকটা অভিযোগে কিন্তু অগ্রাহ্য করার মতো না। তো সেই ক্ষেত্রে আমাদের ছাত্রনেতা, অথবা এখন তো আর ছাত্রনেতা বলা হয় না, সমন্বয়ক বলা হয়, তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আসছে, সেটা তার নজরে এসেছে। চোরা কারবার করতে গিয়ে 3 জন সমন্বয়ক গ্রেপ্তার হয়েছেন, যেটা গণমাধ্যমে এসেছে। এটা কিন্তু আমাদের সবার জন্যই কষ্টের। একইভাবে ছাত্রদল নেতাদের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, তোলাবাজি, ওগুলোর অভিযোগ আছে। সর্বশেষ টাটকা ঘটনা হচ্ছে এলিফ্যান্ট রোডের একটি ঘটনায় তারা ছাত্রদল নেতাদেরকে ছাড়াতে থানায় পর্যন্ত গিয়ে, নিউ মার্কেট থানায় গিয়ে উৎপাত করেছে। তো এগুলো কারোর জন্য সুখকর খবর না। তো এরকমটা চলতে থাকলে যদি এমনটা মনে করা হয় যে সরকার ত্যক্ত বিরক্ত হয়ে খুব দ্রুত নির্বাচনটা দিয়ে চলে যাবে, এরকম মোটা চিন্তা যদি কারো থাকে সেটা ভুল হবে, সঠিক হবে না। এর বিকল্প কিছু তো হতে পারে। বিএনপির উদ্বেগের সেটাও কিন্তু একটা কারণ। তারা স্পষ্ট করে বলছে যে যত দিন যাচ্ছে নানান উপাদান যোগ হচ্ছে। আপনি উপাদানগুলো দেখেন কতগুলো মোটা দাগের। আসলো যে আগে সংসদ নির্বাচন নাকি আগে স্থানীয় নির্বাচন, এটার ফয়সালা মোটামুটি হয়ে গেছে। মাঝপথে আসলো যে আগে ছাত্র সংসদ নির্বাচন দিলে ভালো হয়। এসবের মধ্য দিয়ে যেটা মৌলিক একটা বিষয়, বিচারের বিষয়টা কিন্তু অগ্রাহ্য থেকে যাচ্ছে। যারা হত্যা করলো, গণহত্যা করলো, দেখেন তাদের বিষয়টা কিন্তু চাপা পড়ে যাচ্ছে। আবার একটা সংস্কার যে জরুরি সেটাও চাপা পড়ে যাচ্ছে। আবার বিষয়টা এরকম না যে সংস্কার অথবা বিচার অথবা নির্বাচন এগুলোর মধ্যে কোনো সংঘর্ষ আছে বা একটা বাদ দিয়ে আরেকটা নয়। কিন্তু তো এটা কিন্তু গোটা আন্দোলনের জন্য একটা বেদনার অংশ যে আপনি বিচার ছাড়া নির্বাচনে চলে যাবেন। একবার কিন্তু মাঝে দিয়ে প্রধান উপদেষ্টা একটু অভিমান করেছিল না তাদের নির্বাচন নিয়ে এত বেশি বেশি দাবি করাতে। তো এরকম একটা অবস্থায় আমাদের মনে রাখা দরকার, আমাদের এখানে নির্বাচন তুলে আনা, যেটাকে বলা হয় রাজনৈতিক দল থেকে নির্বাচন করা না বলে যে নির্বাচন তুলে আনায় এত এক্সপার্ট লোক এখনও অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে এবং পুলিশ প্রশাসনে। তারা দিনের ভোট রাতে করতে অত্যন্ত অভিজ্ঞ তারা আছেন, যারা বিনা ভোটে 153 সিটে জিতিয়ে দিতে পারেন বা ফয়সালা করে দিতে পারেন। তারা কিন্তু এখনও তাদের বেশিরভাগ লোকজন বহাল তবিয়তে আছেন। আবার যারা আমি ডামি আর স্বামী এই ধরনের নাটকীয়তা করে অভ্যস্ত, তারাও কিন্তু আছেন। আলম ভাইদের কাছে অচেনা নয়, নিশ্চয়ই তাদের কাছে তালিকা আছে, অথবা অত্যন্ত পরিচিত, অথবা যোগাযোগও থাকতে পারে। তো ওই ক্ষেত্রে কিন্তু গণতন্ত্রের কথা আমরা বলি, গণতন্ত্রের প্রশ্নে বা আর যেন কোনো আমরা যে গালিটা দিই এখন ফেসিবাদের রাস্তাটা বন্ধ হওয়া কিভাবে বন্ধ করা যায়, আমরা ওদিকে কিন্তু যাচ্ছি না, চলে যাচ্ছি দ্রুত ক্ষমতার কাছে। বিএনপির যে অবস্থা এখন, তারা ক্ষমতায় আসবে ওই রকম একটা রিহার্সাল কিন্তু আছে। কিন্তু এই রিহার্সালের মধ্যে তারা ডিস্টার্ব বোধ করছে। সেটা হচ্ছে ছাত্রদের দিক থেকে একটা, আবার ছাত্ররা যা করছে ওইটাও দুঃখজনক। অর্থাৎ বিএনপি যদি একা জিততে চায় বিপজ্জনক হবে, অথবা ছাত্রদেরকে হারাতে চায় ওটাও বিপজ্জনক হবে, অথবা কেউ যদি সরকারকে ব্যর্থ করতে চায় এটাও সবার জন্যই বিপজ্জনক হবে। এখানে কেউ কাউরে বাদ দিয়ে বা মাইনাস করে নিজে নিজে জয়ী হওয়ার বাস্তবতা কিন্তু এখন নেই। এটা মাথায় নিতেই হবে। নিজেরাও বলছেন যে ভারত সুযোগ নিচ্ছে, তো ভারত নিবে, ওটা তো স্বাভাবিক। আমি মোটেই ওটাকে ষড়যন্ত্র মনে করছি না। ওইটা ভারতের কূটনীতি এখন, যে এখানে ডিস্টার্ব করা। তাদের পছন্দের সরকারটির এরকম পরিণতি তারা স্বপ্নেও ভাবে নাই, কল্পনায়ও ভাবে নাই। তো এরকম একটা অবস্থার প্রতিশোধ তারা নেবে, সেটা তো একেবারে স্বাভাবিক।
রাজনীতি বলেন আর কূটনীতি বলেন, ষড়যন্ত্র না ভেবে ওইটা এক নিষ্ঠুর বাস্তবতা। ওই বাস্তবতা আপনারা আলম ভাইরা বা ছাত্ররা যত মেনে নেবে, যত বিবেচনায় রাখবে, বোধে রাখবে, আমাদের এই 3 দর্শকের প্রশ্নের সারাংশ সম্ভবত ওটাই। আমি নাজিমুদ্দিন আলম আপনার কাছে আসবেন দর্শকদের প্রশ্ন নিয়েই যদি বলি। একজন দর্শক প্রশ্ন করেছেন যে নির্বাচনের জন্য বিএনপি এত কেন উতলা হয়ে যাচ্ছে, আরেকজন বলেছেন যে বিএনপি বিভিন্ন জায়গায় তার চাঁদাবাজি, বিভিন্ন মাস্তানির অভিযোগ তিনি করেছেন। এই অভিযোগটি কিন্তু আছে। দেখেন, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের দায়িত্ব হলো যারা চাঁদাবাজি করবে, অনৈতিক কাজ করবে, তাদেরকে গ্রেপ্তার করা, এবং বিভিন্ন জেলায় উপজেলায় সেনাবাহিনীও মোতায়েন আছে। তো সে ব্যাপারে তাদের পদক্ষেপ নেওয়াটা জরুরি। আমরা কোনো চাঁদাবাজি যারা করবে বা অনৈতিক কাজ করবে, যেগুলো যেগুলো আমাদের নলেজে আসছে, আমাদের পার্টির হাইকমান্ড, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি অন্তত 1000 এক্সপেল করেছে। এবং আইন শৃঙ্খলা কর্মচারীর দায়িত্ব কি? তাদেরকে গ্রেপ্তার করা। যেখানে যারা অন্যায় অনৈতিক কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখানে তো আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আরেকটা কথা আসছে যে আমরা সরকারে গেলে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো কিনা। তখন আমাদের একটা পার্লামেন্ট থাকবে, জবাবদিহিতা থাকবে, প্রত্যেকটা এলাকায় এক একজন এমপি থাকবে, মন্ত্রী থাকবে, একটা নির্বাচিত সরকার থাকবে। সেখানে যদি কোনো রকম কেউ দুষ্টামি করে, ফাজলামি করে, যার যার এলাকায় করবে তার দায়িত্ব, জবাবদিহিতা থাকবে। তা নাহলে আবার 5 বছর পরে আওয়ামী লীগের চেয়ে খারাপ পরিণতি হবে বিএনপির, যদি আমরা সেরকম কিছু করি। তো এই জন্য আমি একটা পথ আনতে হবে। গণতন্ত্র কি? গণতন্ত্র হলো একটা জনগণের মালিকানা। জনগণের মালিকানা কি? ভোট। জনগণ ভোট দিয়ে জনগণের কাঙ্ক্ষিত প্রার্থীকে বিজয়ী করবে। একটা প্রক্রিয়ার মাধ্যমে এগোতে হবে। 17টা বছর তো এই আওয়ামী লীগ পিছিয়ে দিছে দেশটাকে। আজকে 53 বছর পরেও, স্বাধীনতা 53 বছর পরেও আমরা ভোটের অধিকারের কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, এবং গণতন্ত্রের জন্য বারবার জীবন দিতে হচ্ছে। কতবার জীবন দিতে হবে? তো এখন যদি আপনার যদি সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন না হয়, জনগণের মালিকানা ফিরে না আসে, আবার যদি মনে করেন কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো পার্টিকে প্যাট্রোনাইজ করা হয়, তখন আমরা আবার তত্ত্বাবধায়কের জন্য, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করতে আবার মাঠে নামবো, আবার জীবন দিতে হবে, আবার রক্ত দিতে হবে। তো এটা তো আমরা চাই না। আমরা চাই সম্মিলিতভাবে একটা মাফিয়া সরকার বিদায় হয়েছে, গণতন্ত্র হত্যাকারী বিদায় হয়েছে, লুটপাটকারী বিদায় হয়েছে। এখন আমরা একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে আসব, একটা প্রক্রিয়ার মাধ্যমে। যদি আবার সেই পথ, আওয়ামী লীগের পথ, যদি যেই সরকার আসবে তারা যদি ওই পথ অনুসরণ করে, তা আস্থা করে নিক্ষিপ্ত হবে, একই পরিণতি হবে। সুতরাং একটা জনগণের হাতে ক্ষমতা যেতে হবে, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরে আসতে হবে। আর আপনি যদি আমরা দ্রুত কেন করছি, দ্রুতর কথা কেন বলছি, কারণ আওয়ামী লীগের মাফিয়া সরকারের আপনার দোসররা কিন্তু এখনও বিভিন্ন জায়গায় বসা আছে। এটা কিন্তু সুন্দরভাবে তাদের বিচার কার্যও হচ্ছে না, তাদের ব্যাপারে তদন্ত চলছে না। আপনার তারা কিন্তু অনেকেই বহাল তবিয়তে আছে, কি পয়েন্টে বসে আছে, এগুলো নিয়ে আমরা একটু শঙ্কিত। তো এই জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু চলছে। তো এই জন্য আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের মালিকানা ফিরে আসুক, গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হোক, দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক। আমি একটু মোস্তফা কামাল আপনার কাছে জানতে চাইব, আজকে নির্বাচন কমিশনের যে বক্তব্য, প্রধান নির্বাচন কমিশনারের যে বক্তব্য, সেটা নিয়ে আপনি প্রথম দিকে কথা বলছিলেন একটু। তিনি এই যখন সংস্কার নিয়ে বলা হচ্ছে, সংস্কার আগে নাকি নির্বাচন আগে, পুরোটা সংস্কার করতে গেলে কত সময় লাগবে, সব কিছু নিয়ে যখন মোটামুটি বিএনপির সঙ্গে এক ধরনের আলোচনা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে, এবং তখন প্রধান নির্বাচন কমিশনার আজকে বললেন যে নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো সবগুলো বাস্তবায়ন সম্ভব নয়, সেগুলো দিলে তাদের স্বাধীনতা খর্ব হবে, এবং সেগুলো বাস্তবায়ন করতে গেলে আসলে 1 বছরের মধ্যে সময় সাপেক্ষ। মানে এটার কি আলামত আপনি হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশন আজকে এত সত্য কথা কিভাবে? জি, আপনি সঠিক ধরেছেন। বর্তমান যিনি প্রধান নির্বাচন কমিশনার, তিনি ধীরস্থির মানুষ, খুব পাকা আমলা যেটাকে বলে, এবং সৎ মানুষ হিসাবেও পরিচিত, সাবলীলভাবে এই কথা বলেন। আজকে একটু ব্যতিক্রম লক্ষণীয়, অর্থাৎ কর্মভারে তিনি পড়ে গেছেন, কাজের ভলিউমটা তার কিন্তু বেশ বড়, অন্য আগের সিইসিদের মতো নয়, কিন্তু তার সিলেবাসটা মোটা। তো ওই জায়গায় আরেকজন কমিশনার এরই মধ্যে বলেছেন, আজকেই বলেছেন যে এখন মাঠটা সমতল আছে, কিন্তু যারা এর ভুক্তভোগী, বিশেষ করে বিএনপি সহ জামাত বা আরও যে দল আছে, তারা এইসব কথায় আসলে খুব একটা আর বিশ্বাস করতে চায় না। ভুক্তভোগীর যন্ত্রণা ভিন্ন, কারণ আগে যেই কমিশনার সিইসিরা ছিলেন প্রত্যেকেই নানান ওয়াদা দিয়েছিলেন, শেষ পর্যন্ত দেখা গেছে এগুলো হাস্যকর ওয়াদা।
তো এবারের সিইসি কিন্তু ওয়াদা যেমন দিচ্ছেন, সাথে আবার ওয়াদা রাখবেন এই ওয়াদাও দিচ্ছেন। আগে কিন্তু শুধু ওয়াদা দিলেই চলতো, এবার ওয়াদা রক্ষার ওয়াদাও দিতে হচ্ছে। তো বিশেষ করে যে সংস্কারের কথা এসেছে, তো সংস্কার মানে কিন্তু সিদ্ধান্ত নয়, প্রস্তাব, সুপারিশ। তো আবার এটা চলমান প্রক্রিয়া, তো অন্তত শুরুটা হোক। তো তিনি তার মতো করে বলেছেন যে এই ভলিউম সংস্কার প্রস্তাবের, সেটা যদি মানতে যায় তাহলে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হয়ে যায়। নিশ্চয়ই একটা উপলব্ধি থেকেই বলেছেন। এর সমান্তরালে তার কিন্তু আরেকটা ওয়াদা আছে, কঠিন ওয়াদা, তার পক্ষে এটা সম্ভব নয়। সেটা আইন শৃঙ্খলার বিষয়, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সেটা হচ্ছে যে রাতের ভোট যারা করেছিল, যারা বিনা ভোট করেছিল, অথবা যারা ডামি আমি নির্বাচন করেছিল, ওই অংশীজনদের বিচার করা খুব কঠিন কাজ, কিন্তু সেটা আবার ন্যায্য। যখন আপনি গণতন্ত্রের প্রশ্নে আসবেন, নির্বাচনই গণতন্ত্র নয়, সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্র নয়, একটা অংশ মাত্র। কিন্তু যদি পদ্ধতি সংস্কার না হয়, মানসিকতা সংস্কার না হয়, নইলে মানুষকে আবারও আন্দোলন করতে হবে, আবারও ছড়া লিখতে হবে, গ্রাফিতি আঁকতে হবে, কিছু মানুষ রক্ত দেবে, সেটা কাম্য নয়। তো এবার যে সুযোগটা এসেছে, বাংলাদেশের 53-54 বছর বয়সে এই সুযোগটা কিন্তু কখনো আসেনি। ওই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর, বিশেষত বড় দল হিসেবে জামাতের বা বিএনপির একটা বড় দায়িত্ব আছে এখানে, ছাত্রদেরও দায়িত্ব আছে। তারা রাজনৈতিক দল হিসেবে যদি আসে, তারাও ভূমিকা রাখতে পারে এখানে, অর্থাৎ সহযোগিতামূলক মনোভাব। ওই ক্ষেত্রে সমতল যেটাকে বলা হয় লেভেল প্লেইং, ওখানে খেলাধুলার পর কেউ যদি গোলও খায় তাতে কিন্তু খুব একটা কষ্ট লাগে না, একটা মিলমিশ হয়। কিন্তু গত টানা তিনটা মেয়াদে নির্বাচন বলতে যেটা হয়েছে, ওটা এক ধরনের নিষ্ঠুরতা, তামাশা, আর প্রকারান্তরে রাষ্ট্রের কিছু ক্ষয়ক্ষতি। আর ফেসিবাদের সুড়ঙ্গ বলেন, রাজপথ বলেন, ওগুলোর আরও বিস্তার ঘটানো। তো এই কারণে বলছি যে শুধু নির্বাচনটাই মুখ্য না, পদ্ধতিগত সংস্কার দরকার আছে। আর যেহেতু ওনার জন্য মনে হয়েছে, উনি ওনার উপলব্ধি জানিয়েছেন যে এটা ভারী হয়ে যায় বেশি, নিশ্চয়ই আলোচনা হবে, কথা হবে, কতটুকু করা যায় এবার, বা কতটুকু দিয়ে শুরু করা যায়, অন্তত শুরুটা কিন্তু দরকার। বনাজাদুল আলম, আপনার কাছে সেই প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য নিয়ে যদি বলি যে নির্বাচন সংস্কার কমিশন বেশ কিছু সুপারিশ নিয়ে তারা আপত্তি করেছেন, এই ব্যাপারটি হঠাৎ করে সামনে আসলো আপনার কাছে? সংস্কার এটা কিন্তু চলমান প্রক্রিয়া। তো সংস্কারের উনি যে প্রস্তাব দিয়েছেন, এটা প্রধান সিইসি সাহেব ঠিকই বলেছেন যে এগুলি বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে। তো কালক্ষেপণ করা আর কি, তো আসলে এগুলি করে কালক্ষেপণ করে লাভ নেই। আমরা কিন্তু 3 বছর আগে কিন্তু আমাদের 31 দফা আমরা দিয়েছি সংস্কার করার, সংস্কারের প্রয়োজন আছে। তো এই জন্য সংস্কারটা চলমান প্রক্রিয়া। এখন আমাদের বক্তব্যটা হলো যে আপনি যদি অনেক কিছু দিয়ে অনেকগুলো সংস্কার করতে যান, তাহলে ইট উইল টেক টাইম। এটা তো সম্ভব না। দেশের যে পরিস্থিতি, আপনার কোনো সেক্টরে কোনো আপনার কি একটা পরিস্থিতি চলতেছে দেখেন, জনগণের ভিতরে দ্রব্যমূল্য নিয়ে, তারপরে মুদ্রাস্ফীতি নিয়ে বিভিন্ন জায়গায় সমস্যা, স্বাস্থ্যসেবায়ও তেমন কোনো জায়গায়। আচ্ছা দেখেন যে বৈষম্যবিরোধী আন্দোলনে বা আমাদের বিভিন্ন সময় ছাত্র জনতা যে আহত হয়েছে, নিহত হয়েছে, এ ব্যাপারেও কিন্তু কোনো পদক্ষেপ নাই। যারা মাফিয়া সরকার, যারা আপনার চুরি চট্টামি করছে, খুন খারাপি করছে, এদেরও বিচার প্রক্রিয়ারও কোনো আমরা আলামত লক্ষ্য করছি না। তো এই জিনিসগুলোও কিন্তু আমাদের প্রত্যাশা ছিল জনগণের, যে এই জায়গায় কিন্তু আমাদের কোনো চিন্তা নাই। তো এই জন্য আমরা খুব চাচ্ছি যে একটা ন্যূনতম যেগুলো খুব প্রয়োজন নির্বাচনটা করার জন্য, সুষ্ঠু নির্বাচন করার জন্য, কারণ আপনার যে লেন্দি করা, এটা ইয়েটা আমি বুঝতে পারছি না। আমাদের বক্তব্যটা হলো যে রাজনৈতিক দলের সাথে যারা যারা আপনার স্টেক হোল্ডার আছে, যারা আন্দোলনে যারা ভূমিকা ছিল, দেখেন আন্দোলনটা কিন্তু আমরা ধরেন একটা ফুটবল টিমে 11 জন প্লেয়ার থাকে, 11 জন প্লেয়ারের সবাই কিন্তু বল গুছিয়ে স্ট্রাইকারের কাছে দেয়। গোলপোস্টের বার পোস্টের সামনে বলটা কিন্তু আমরা দিছি, সবাই মিলে কিন্তু আমরা ওইখানে দিছি। তখন বৈষম্যবিরোধী ছাত্ররা ওই বার পোস্টের সামনে বলটা কিক দিয়ে নেটে লাগাই দিছে, এই কৃতিত্ব। গোলটা দিছে কিন্তু বলটা কিন্তু সামনে বার পোস্টের সামনে কিন্তু আমরা গুছিয়ে দিছি, এটা কিন্তু বলতে হবে। সুতরাং সবারই কৃতিত্ব আছে, সবাই কৃতিত্ব আছে। সুতরাং এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জন্য আমি চাচ্ছি যে একটা সুষ্ঠু ভোট, একটা অবাধ, একটা নিরপেক্ষ ভোটের মাধ্যমে দ্রুত একটা টেকসই গভর্নমেন্ট একটা মোস্তফা কামাল, আপনার কাছে জানতে চাইব, সব সমস্যার সমাধান কি তাহলে দ্রুত নির্বাচনে? না, তা অবশ্যই নয়। নির্বাচনে সব ফয়সালা নয়।
তার আগে বর্তমানে যে গোলমালটা বেঁধেছে সেটা যেন আরেকটা পরস্পর প্রতি আক্রমণাত্মক না হয়। কারণ কয়েকটা জায়গায় কিন্তু উপলব্ধির বিষয় আছে, শঙ্কারও বিষয় আছে। এই ছাত্ররা আওয়ামী লীগের একদম জাতশত্রু হয়ে গেছে, বলার অপেক্ষা রাখে না। এখন তারা যদি আবার বিএনপিরও শত্রু হতে থাকে, তাদের জন্য এটা ভালো খবর না, আমাদের গোটা দেশের জন্য এটা ভালো খবর না, আবার বিএনপির জন্য ভালো খবর না। এই কারণে এই মুহূর্তে সাফল্যের কৃতিত্বটা নিয়ে বিতর্ক কম করাও ভালো, পরস্পরকে সম্মান করাই ভালো। বরং আবার আলম ভাই এখানে থাকাতে আমি বলছি, অন্য কেউ থাকলে হয়তো প্রসঙ্গটা এইভাবে আসতো না। যেহেতু আপনারা ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি করেছেন, একটা সময় কিন্তু সরকার পতনে ভূমিকা রেখেছেন। ওই ক্ষেত্রে এখনকার 24-এর ছাত্রদের সাথে আপনাদের একটি সংযোগ যদি কার্যকরভাবে হয়, নিশ্চয়ই এইসব বাদানুবাদ, এইসব হিংসাত্মক কথাবার্তা অথবা টোকা দেয়া, খোটা দেওয়া, এই বিষয়গুলো অবশ্যই কমবে। সেই ক্ষেত্রে বিএনপির তো দায়িত্ব আছেই। আর বিএনপির মধ্যে আপনাদের মধ্যে যারা আছেন 90-এর আন্দোলনের তারকা, তারাও বোধহয় একটা ভূমিকা রাখতে পারেন। কিন্তু আমরা গণমাধ্যমের জায়গা থেকে, আপনাদের জায়গা থেকে কিন্তু ওই ভূমিকাটা দেখছি না, বরং খোঁচা দেওয়ার একটা প্রবণতা আপনাদের মধ্যেও আছে। এটা কিন্তু আওয়ামী ফেসিবাদের একটা লক্ষণ। কথায় কথা আওয়ামী লীগের ফেসিবাদকে গালি দেওয়া হচ্ছে, কিন্তু আমরা দেখছি দুদিক থেকেই কিন্তু এই খোঁচা দেয়া, কটাক্ষ করা, তাচ্ছিল্য করার একটা প্রবণতা দেখছি আমরা। সেটা সরকার অনেক চেষ্টা করলেও পারবে না। আর এই সরকারের যে সীমাবদ্ধতা আছে, এটা তো বলার অপেক্ষাই রাখে না। তারা রাষ্ট্র পরিচালনা এক্সপার্ট নন। কেউ কেউ ক্লাসে ভালো পড়ান, কেউ কেউ অর্থনীতি ভালো বোঝেন, কেউ কেউ টকশোতে ভালো বলেন, এটা এক জিনিস। কিন্তু রাষ্ট্র পরিচালনা আসলেই ভিন্ন জিনিস। যে কারণে এরই মধ্যে আমাদের উপদেষ্টাদের কারো কারো বক্তব্যের মধ্যেও কিন্তু আমরা একটু একটু ওবায়দুল কাদেরের অথবা হাসান মাহমুদের ছায়া দেখি। দেখা গেল জিনিসপত্রের দাম কেন বাড়ছে সেটা এমনভাবে বললেন যে একটু ট্যাক্স বাড়লেও দাম বাড়বে না। এটা কেমন কথা? অর্থাৎ আমি আপনাকে মারবো, রক্ত বের হলেও ব্যথা পাবেন না। এই ধরনের হাস্যকর কথাবার্তা কিন্তু এগুলো ওনাদেরকে মানাতো। তো এখানে যারা আছেন চেয়ারে বসা এখন, তারা প্রত্যেকেই ভারী লোক, অত্যন্ত সম্মানিত লোক। তো সেই ক্ষেত্রে আমরা ওখানেও আশা করব যে তারা অন্তত সহনশীল হবেন। আর এই সরকার তো অবশ্যই বিপ্লবী সরকার নয়। বিপ্লবী সরকার হলে ভিন্ন কথা ছিল, কোমল কুসুম সরকার, বোঝাপড়ার সরকার। তো এই বোঝাপড়াটা আরও বাড়বে, রাজনৈতিক দলগুলোর সাথে তারা আরও কথা বলবেন, এতে করে তারা জনগণের পাঁচটাও বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাদের দুজনকেই, অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং দর্শক, আজকে দুজন আলোচকই সহনশীল হবার আহ্বান জানিয়েছেন সবার প্রতি। আমরা সেই সহনশীল হবার আহ্বান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আগামী পর্ব আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।